ম্যাডাম, আমি আজ একটা দুঃস্বপ্ন দেখেছি। আমার একা থাকতে একটু ভয় করছে। আমি একা ঘরে ঘুমাতে ভয় করছে। আপনার ঘরে কি একটু জায়গা হবে? আমি নিজে দরজার কাছে একটা পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকব। আমি বললাম, তুমি ভয় পেও না, আমি তো আছি। কিন্তু তার এমন অনুরোধের পিছনে আসল কারণটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন কাজের ছেলেটি বারান্দায় শুয়েছিল, আর আমি ছিলাম আমার ঘরে। আমার রুমের দরজাটা খোলা ছিল, কারণ কাজের ছেলেটি বলল তার ঘরে সে থাকতে পারবে না, কারণ সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আমি ভেবেছি ও তো আমার নিজের ছেলের বয়সী, কিন্তু আমার ভাবনাটা ছিল ভুল। আমি কাজের ছেলেটিকে বলেছি, তুমি বারান্দায় ঘুমাও, আমি রুমের দরজা খোলা রাখব, আর তোমার খেয়াল রাখো, কিন্তু তুমি ভয় পেলে আমাকে ডাক দিও। কিন্তু আমি রুমের দরজা খোলা রেখে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারব না। কিন্তু সেদিনই তো আসলে কল্পনার জীবনটা একটা বট বাড়ির চার দেওয়ালের মধ্যে যেন আটকে গিয়েছিল। স্বামী অজয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বট পদে চাকরি করে। মাসের প্রায় 15 দিনই তাকে অফিসের কাজে বাইরে থাকতে হয়। এই বিশাল বাড়িতে কল্পনা আর তার অসুস্থ শাশুড়ি ছাড়া আর কেউ নেই। শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর আগে। বাড়ির সমস্ত কাজ, অসুস্থ শাশুড়ির দেখাশোনা, বাজার করা, সবকিছু একা হাতে সামলাতে গিয়ে কল্পনা হাঁপিয়ে উঠছিল। বিশেষ করে বাড়িতে একজন পুরুষ মানুষের অনুপস্থিতি তাকে প্রায়ই চিন্তায় ফেলত। ছোটখাট মেরামতির কাজ বা জরুরি প্রয়োজনে দৌড়ঝাঁপ করার মতো কেউ ছিল না। একদিন রাতে অজয় বাড়ি ফিরলে কল্পনা কথাটা তুলে, শোনো, এভাবে আর চলছে না, আমার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে। বাড়িতে যদি একটা কাজের ছেলে থাকত যে অন্তত বাজারটা করে দেবে বা বাইরের ছোটখাট কাজগুলো সামলাবে, তাহলে খুব উপকার হতো। অজয় স্ত্রীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমিও ভেবেছি বিশ্বাসটা, কিন্তু আজকালকার দিনে একটা বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া তো প্রায় অসম্ভব। কাকে বিশ্বাস করে বাড়ির ভেতরে ঢুকতে দেব বল? কল্পনা অনুরোধের সুরে বলল, তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার তো কত চেনাজানা মানুষ আছে, হয়তো ভালো কোনো সন্ধান পেয়েও যেতে পারো। অজয় আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আমি দেখছি, তুমি যখন এত করে বলছ আমি আমার বন্ধুদের বলবো। এরপর শক্তিখানি কেটে গেল। কল্পনা প্রায় ভুলেই গিয়েছিল। ব্যাপারটা একদিন দুপুরে অজয় বাড়ি ফিরল, কিন্তু একা নয়, তার সাথে প্রায় 18-19 বছরের এক যুবক। ছেলেটার পরনে সাধারণ পোশাক থাকলেও তার চেহারায় একটা অদ্ভুত নিষ্পাপ ভাব ছিল। লম্বা ফর্সা, টানা টানা চোখ। প্রথম দর্শনে তাকে কোনোভাবে কাজের ছেলে বলে মনে হচ্ছিল না। কল্পনা অবাকারা অজয়ের দিকে তাকাল। অজয় ইশারায় ছেলেটিকে একটু দূরে দাঁড়াতে বলে কল্পনার কাছে এসে ফিসফিস করে বলল, কি অবাক হতে, তুমি তো বলেছিলে একজন কাজের ছেলে দরকার। কল্পনা অবিশ্বাসে সুরে বলল, এই ছেলে, এ কিন্তু দেখে খুব সরল আর ভদ্র মনে হচ্ছে, একে দিয়ে বাড়ির কাজ হবে তো? অজয় হাসল, ওর বাইরের চেহারা দেখে বিচার করো না, ছেলেটার জীবনটা খুব কষ্টের। আমার এক বন্ধুর ভাতিজা, নাম সিফাত। ছোটবেলায় ওর বাবা মা দুজনেই মারা গেছে। ওর চাচা হামিদ মিয়ার কাছে থাকত, কিন্তু সেই চাচা ওকে দু চোখে দেখতে পারত না। সারাদিন অনেক বেশি পরিশ্রম করাতো, কিন্তু ঠিকমতো খেতেও দিত না, প্রায়ই না খেয়ে থাকতে হতো। আমার বন্ধু যখন আমার সমস্যার কথা শোনো, তখন ওই সিফাতের কথা বলল। ছেলেটা খুব সৎ আর পরিশ্রমী। কল্পনা সিফাতের দিকে তাকাল। ছেলেটার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অজয়ের কথাগুলো শোনার পর তার জন্য মায়া হল। সে অজয়ের দিকে তাকিয়ে বলল, ওর নাম কি? অজয় কিছু বলার আগে ছেলেটি নিজে এগিয়ে এসে বিনয়ের সাথে বলল, ম্যাডাম, আমার নাম সিফাত। তার গলার স্বর ছিল শান্ত আর গভীর। কল্পনা জিজ্ঞেস করল, তুমি কি কি কাজ করতে পারো? সিফাত দ্বিধা না করে উত্তর দিল, আমি রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, বাজার করার সব কাজই করতে পারি ম্যাডাম। আমাকে শুধু দুবেলা খেতে দিলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার।
তার কথা শুনে কল্পনা আরও অবাক হল। এত অল্প বয়সী একটা ছেলে, অথচ তার কথাগুলো কত গোছানো আর পরিণত মনে হচ্ছিল। জীবনের কষ্ট তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে। অজয় সিফাতের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে এটাই তোমার বাড়ি। সিফাত মন দিয়ে কাজ করবে। তোমার ম্যাডামকে কোনো অভিযোগের সুযোগ দেবে না। আর যখন যা লাগবে ম্যাডামকে বা আমাকে বলবে, আমরা খেয়াল রাখব। সিফাতের চোখ দুইটা মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। সে কৃতজ্ঞতার সুরে বলল, জি সাহেব, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমার সবটা দিয়ে কাজ করব। অজয় বাড়ির পেছনের দিকে বারান্দার সাথে লাগানো একটা ছোট ঘর সিফাতকে দেখিয়ে দিল। বাড়ির মোট 3টে ঘরের একটাই কল্পনা, আর অজয় থাকত অন্যটায়। শাশুড়ি আর এই ছোট ঘরটা এখন থেকে সিফাতের ঠিকানা হল। কল্পনা নতুন এই সদস্যকে নিয়ে কিছুটা দ্বিধা এবং কিছুটা কৌতূহল নিয়ে নিজের ঘরে চলে গেল। তার মনে হচ্ছিল এই শান্তশিষ্ট ছেলেটার পেছনে হয়তো আরও কোনো গল্প লুকিয়ে আছে। সিফাত খুব দ্রুতই বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সে ঘরদোর পরিষ্কার করা শুরু করত। তারপর অসুস্থ শাশুড়ির জন্য গরম জল করে দেওয়া, তার ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে রাখা, সবই করত। পরম যত্নে কল্পনার শাশুড়ি ও ছেলেটাকে খুব পছন্দ করতে শুরু করলেন। তার মুখে প্রায় সিফাতের প্রশংসা শোনা যেত। একদিন সকালে কল্পনা রান্নাঘরে চা বানাচ্ছিল। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে সে চমকে ঘুরে দাঁড়াল। দেখল সিফাত দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। কল্পনা কিছুটা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এইভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়েছ কেন? কিছু বলবে তো? সিফাত মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনার আর কষ্ট করতে হবে না। আজ থেকে রান্নার দায়িত্বটা আমাকে দিন। আপনি শুধু বলে দেবেন কি রান্না হবে। কল্পনা অবাক হয়ে বলল, তুমি রান্নাও করতে পারো? সিফাত মৃদু হেসে বলল, জি ম্যাডাম, পারি। চাচির বাড়িতে সব রান্নাই আমাকে করতে হতো। সেদিন সিফাত রান্না করল। দুপুরে অজয় খেতে বসে প্রথম গ্রাস মুখে দিয়েই বলল, বাহ, আজকে রান্নাটা তো অসাধারণ হয়েছে। কে করেছে? কল্পনা মুচকি হেসে বলল, তোমার নতুন কাজের ছেলে সিফাত। অজয় প্রশংসার চোখে সিফাতের দিকে তাকাল, যে তখন খাবার পরিবেশন করছিল। সত্যি তোমার হাতে জাদু আছে সিফাত, খুব ভালো রান্না হয়েছে। প্রশংসা শুনে সিফাতের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে শুধু বলল, ধন্যবাদ সাহেব। এভাবেই দিন কাটতে লাগল। সিফাত যেন বাড়ির একজন সদস্য হয়ে উঠল। তার আচরণ, কথা বলার ধরন এবং কাজের প্রতিনিষ্ঠা দেখে কল্পনার মনের সব দ্বিধা কেটে গিয়েছিল। সে বুঝতে পারছিল অজয় একদম সঠিক মানুষকে বাড়িতে এনেছে। সিফাত শুধু একজন কাজের ছেলেই ছিল না, তার মধ্যে ছিল এক ধরনের গভীরতা, যা কল্পনাকে ভাবাত। সে খুব কম কথা বলত, কিন্তু যখন বলত তার প্রতিটি কথাই থাকত পরিপক্কতার ছাপ। কল্পনা মাঝে মাঝে লক্ষ্য করত সিফাত কাজ করতে করতে হঠাৎ উদাস হয়ে যেত, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন সে গভীর কিছু ভাবছে। কল্পনার জানতে ইচ্ছে করত এই অল্প বয়সে তার মনে এত কিসের যন্ত্রণা, কিন্তু সে কখনোই নিজে থেকে কিছু জিজ্ঞেস করত না, কারণ সে ছেলেটার ব্যক্তিগত হস্তক্ষেপ করতে চায়নি। সিফাত কল্পনার খুব খেয়াল রাখত। কল্পনা কখন চা খাবে, কখন তার কি লাগবে, সব কিছুই তার নোক দর্পণে থাকত। কল্পনা অসুস্থ শাশুড়ির সেবা যত্ন নিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ত, সিফাত এসে বলত, ম্যাডাম, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি মায়ের কাছে বসছি। মা ডাক্তার শুনে কল্পনার বুকটা কেমন করে উঠত। সিফাত তার শাশুড়িকে মা বলেই ডাকত। এই ছেলেটার ভেতরে স্নেহ, মমতার, শ্রদ্ধাবোধের কোনো কমতি ছিল না। কল্পনার মনে হতে লাগল সিফাত শুধু এই বাড়ির কাজের ছেলেই নয়, তার চেয়েও বেশি কিছু। সে যেন এই শূন্য বাড়ির একটা অবলম্বন হয়ে উঠছে। কিন্তু মনের কোনো এখন একটা অজানা আশঙ্কাও কাজ করত। এত ভালো মানুষকে সত্যি হয়, নাকি এই ভালো মানুষের আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। অজয় আবার অফিসের কাজে 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে গেল। যাওয়ার আগে সে সিফাতকে বিশেষভাবে বলে গেল বাড়ির দিকে খেয়াল রাখতে। প্রথম 2 দিন কোনো সমস্যা ছাড়াই কেটে গেল। তৃতীয় দিন রাতে খাওয়ার পর কল্পনা তার ঘরে শুতে গেল। শাশুড়ি আগেই ঘুমিয়ে পড়েছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু চিনি পোকার ডাক শোনা যাচ্ছে। কল্পনার কিছুতেই ঘুম আসছিল না। অজয়ের জন্য মনটা কেমন করছিল। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ কল্পনার ঘরের দরজায় মৃদু কাবার শব্দ হল। এত রাতে কে হতে পারে? কল্পনার বুকটা ধক করে উঠল। তো বাড়িতে নেই, তাহলে কে? ভয়ে ভয়ে সে বিছানা থেকে নামো। দরজার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে সিফাতের গলা ভেসে এলো, ম্যাডাম, আমি সিফাত, দয়া করে দরজাটা একটু খুলুন।
কল্পনা আরও অবাক হল। এত রাতে সিফাতের কি দরকার? সে কিছুটা দ্বিধা নিয়ে দরজাটা সামান্য খুলুন। আবছা আলো দেখো সিফাতের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি হয়েছে সিফাত? এত রাতে তুমি এখানে? সব ঠিক আছে তো? কল্পনার গলার স্বরে উদ্বেগ ঝরে পড়ল। সিফাত কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমার খুব ভয় করছে। আমি ওই ঘরে একা থাকতে পারছি না। কল্পনা বুঝতে পারছিল না কি বলবে। একটা 18-19 বছরের ছেলে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। এটা শুনে তার হাসিও পেল, আবার মায়াও হলো। সে বলল, কি স্বপ্ন দেখেছ? আমি বলতে পারবো না ম্যাডাম, কিন্তু আমার বুকটা এখনও কাঁপছে, কিছুতেই ঘুম আসছে না। সিফাতের গলার স্বর অসহায় শোনাচ্ছিল। একটু থেমে সে আবার বলল, ম্যাডাম, আপনি তো আমার বড় বোনের মতো। আর যদি আপনার নিজের ভাইয়ের এমন অবস্থা হতো, আপনি কি তাকে একা ফেলে রাখতেন? আমি আপনার কাছে আর কিছু চাই না ম্যাডাম। আমি আপনার ঘরের দরজার বাইরে বারান্দাতেই থাকছি। আমার শুধু মনে হচ্ছে আপনার কাছাকাছি থাকলে আমার ভয়টা কমবে, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব। সিফাতের কাতর অনুরোধ আর তার চোখের আকুতি দেখে কল্পনার মন গলে গেল। সে ভাবল, আহারে, ছেলেটা এতিম, হয়তো ছোটবেলার কোনো ভজনক স্মৃতি তাকে তাড়া করে ভেড়ে স্বপ্ন দেখে ভয় পেতেই পারে। সে দরজাটা পুরোটা খুলে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। কল্পনা বলল, আমি দরজা খোলা রাখছি, তুমি বারান্দায় শুয়ে পড়ো। তারপর সিফাত ঘরের বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়ল। তারপর ম্যাডাম ঘরের ভিতরে শুয়ে পড়ল, আর সিফাত বারান্দায় শুয়েছিল। ঘরের দরজাটা খোলা ছিল, কারণ সিফাত ভয় পাবে বলে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার না করে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখো। কিছুক্ষণ পর কল্পনা সিফাতকে জিজ্ঞেস করল, আচ্ছা সিফাত, তুমি ঠিক কি স্বপ্ন দেখেছিলে, আমাকে বলা যায়? সিফাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ম্যাডাম, স্বপ্নটা আমি আপনাকে বলতে পারবো না। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে অন্য একটা কথা বলতে চাই। কল্পনা কৌতূহলী হয়ে বলল, কি কথা? কিন্তু সিফাত আর কোনো উত্তর দিল না। কল্পনা ভাবল হয়তো সে ঘুমিয়ে পড়েছে। সেও আর কথা না বাড়িয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার মনে একটা খটকা লেগে রইল। ছেলেটা কি এমন স্বপ্ন দেখল যা বলাও যায় না? আর সে বা কি এমন কথা বলতে চাইল? সকালে ঘুম ভাঙার পর কল্পনা দেখল সিফাত ঘরে নেই। মেঝেতে বিছানাটাও পরিপাটি করে গোছানো। সে ঘর থেকে বেরিয়ে দেখল সিফাত এর মধ্যেই বাড়ির সব কাজ শুরু করে দিয়েছে। উঠোনের একপাশে বসে সে দেখছে পাতিল পরিষ্কার করছে। রাতের সেই ভীত অসহায় ছেলেটার সাথে সকালেরই কর্মঠ ছেলেটার কোনো মিল নেই। কল্পনাকে দেখে সে উঠে দাঁড়িয়ে মৃদু হাসল। কল্পনার মনে হলো ছেলেটা সত্যি খুব অদ্ভুত। রাতে সে এমন আচরণ করেছিল যেন দুনিয়ার সব তাকে জাপটে ধরে আছে, আর এখন সে একেবারে স্বাভাবিক। কল্পনা রান্নাঘরে যেতে যেতে ভাবল, পরে একসময় ওকে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। সকালের নাস্তা বানানোর সময় সিফাতি সে আবার সাহায্যের জন্য দাঁড়ালো। কল্পনা তাকে বলল, আমার সাহায্য লাগবে না, তুমি বরং মায়ের ঘরের কাজগুলো সেরে এসো। সিফাত কোনো কথা না বলে চলে গেল। তারই কল্পনাকে মুগ্ধ করত। সে কখনো কোনো কাজের জন্য না বলত না। কিছুক্ষণ পর কল্পনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অজয়ের নাম দেখে সে হাসি মুখে ফোনটা রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে অজয় বলল, শোনো, একটা জরুরি খবর আছে। আমি আজকেও ফিরতে পারছি না। কাল আমাদের এখানে একটা বড় মিটিং পড়েছে। সম্ভবত কাল রাত হয়ে যাবে ফিরতে। কল্পনার মনটা খারাপ হয়ে গেল। সে কি আরও একদিন? হ্যাঁ, কিছু করার নেই। তুমি সাবধানে থেকো, আর সিফাতকে বল বাড়ির দিকে ভালো করে নজর রাখতে। সে তো আছে, তাই আমার চিন্তা একটু কম। কল্পনা বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। ফোনটা রেখে কল্পনার মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। আরও একটা রাত একা থাকতে হবে। দুপুরবেলা সিফাত বাজার করতে গেল। বাজার থেকে ফিরে দেখুন কল্পনা রান্নাঘরে দুপুরে রান্না করছে। সে দ্রুত হাত মুখ ধুয়ে এসে বলল, ম্যাডাম, আপনি কেন কষ্ট করছেন? আমাকে বললেই তো পারতেন। কল্পনা বলল, সারাদিন তো তুমিই সব করছো, তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করি। যাও, তুমি একটু বিশ্রাম নাও। সিফাত হেসে বলল, না ম্যাডাম, আপনাদের জন্য কাজ করলে আমার ভালো লাগে। এই পরিবারে আসার পর আমি যেন একটা নতুন ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর বিশ্রাম লাগবে না। তার কথাগুলো কল্পনার হৃদয়ে গিয়ে লাগল। একটা এতিম ছেলে, যার নিজের বলতে কেউ নেই, সে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষগুলোকে কতটা আপন করে নিয়েছে। কল্পনার তার জন্য খুব মায়া হল। সারাটা দিন ভালোভাবেই কেটে গেল। সিফাত নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর কল্পনা তার শাশুড়ির দেখাশোনা আর বই পড়ে সময় কাটাল। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে গতরাতের ঘটনাটা আবার তার মনে পড়তে শুরু করল। সিফাতের সেই ভীত মুখ, তার সেই অদ্ভুত অনুরোধ, সবকিছু কল্পনার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। তার মনে একটা সূক্ষ্ম সন্দেহের বীজ উকি দিতে শুরু করল। ছেলেটা কি সত্যিই ভয় পেয়েছিল,
নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? কল্পনা মন থেকে এসব চিন্তা দূর করার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ঠিক করল, আজ রাতে যদি এমন কিছু আবার ঘটে তাহলে সে সিফাতের সাথে সরাসরি কথা বলবে। রাত বাড়ার সাথে সাথে কল্পনার মনের ভেতর অস্থিরতাও বাড়তে লাগল। সে নিজের ঘরের দরজাটা ভেতর থেকে খুব ভালোভাবে বন্ধ করে দিল। গতরাতের মতো আজও তার ঘুম আসছিল না। সে কান পেতে বাইরের করিডরের শব্দ শোনার চেষ্টা করছিল। সময় গড়িয়ে চলল। একটা 12টায় একটা কোনো সার নেই। কল্পনা ভাবল, হয়তো সে অযথাই চিন্তা করছে। গতরাতে ছেলেটা সত্যি ভয় পেয়েছিল, আজ আর তেমন কিছু হবে না। এই ভেবে সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ঠিক রাত 2টোর সময় দরজায় আবার সেই মৃদুকার শব্দ হল। এবার কল্পনার শরীরটা ভয় নয়, বরং একটা অজানার আঁকে শক্ত হয়ে গেল। সে নিশ্চিত ছিল এটা সিফাত ছাড়া আর কেউ নয়। তার মনে সব সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হল। ছেলেটার উদ্দেশ্য ভালো নয়, সে সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করছে। অজয় বাড়িতে নেই, এই সুযোগে সে প্রতিদিন রাতে স্বপ্নের বাহানা করে তার ঘরে আসতে চাইছে। কল্পনা বিছানা থেকে না নেমেই কিছুটা জ্বলে বলল, কে? বাইরে থেকে সিফাতের সেই পরিচিত গলা, ম্যাডাম আমি সিফাত। এবার কল্পনার গলার স্বর কঠিন হয়ে গেল। সে জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকাল। সিফাত আগের রাতের মতোই অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আজও কি স্বপ্ন দেখেছ? কল্পনার কণ্ঠে ছিল স্পষ্ট বিদ্রুপ। সিফাত মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আজও আমি খুব ভয় পেয়েছি, দয়া করে দরজাটা খুলুন। কল্পনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কঠোর স্বরে বলল, শোনো সিফাত, প্রতিদিন এভাবে ভয় পড়ার কারণ দেখে আমার ঘরের কাছে আসাটা ঠিক নয়। তোমার আসল উদ্দেশ্যটা কি? আমি তোমাকে সরল আর ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো অন্য মতলবে আছো। সিফাত যেন আকাশ থেকে পড়ল। সে হতভব হয়ে বলল, ম্যাডাম আপনি এসব কি বলছেন? আমি কোনো মতলবে আসিনি, আমি সত্যি। কল্পনা তাকে কথা শেষ করতে না দিয়ে বলল, চুপ করো, একটা কথাও বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি নিজের ঘরে ফিরে যাও। আর যদি পরের বার আমার ঘরের আশেপাশে তোমাকে দেখি, তাহলে আমি সাহিবকে বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। কল্পনার কথাগুলো যেন তীরের মতো সিফাতের বুকে বিধল। তার ভরসা মুখটা অপমানে আর কষ্টে লাল হয়ে গেল। তার চোখ দুইটা ছোলছোল করে উঠল। সে আর একটাও কথা বলল না। মাথা নিচু করে নিঃশব্দে নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কল্পনার মনে হল সে কি একটু বেশি কঠোর হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মন আবার শক্ত হয়ে গেল। সে ভাবল, যা করেছি ঠিকই করেছি। এই ধরনের ছেলেদেরকে শুরুতেই শাসন না করলে তারা মাথায় উঠে বসে। নিজের বিছানায় ফিরে এসেও কল্পনা শান্ত হতে পারে না। তার মনের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে সিফাতের প্রতি তার অবিশ্বাস আর ঘৃণা, অন্যদিকে তার সেই কষ্ট পাওয়া মুখটা মনে পড়ায় এক ধরনের অপরাধবোধ। সে সুরাতের দুচোখের পাতা এক করতে পারল না। সকালবেলা ঘুম থেকে উঠে কল্পনার মাথাটা খুব ভার হয়েছিল। রাতের ঘটনা প্রবাহ তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। সে ঘর থেকে বেরিয়ে দেখল বাড়িটা অস্বাভাবিক রকমের শান্ত। প্রতিদিন এই সময় সিফাত কাজ শুরু করে, কিন্তু আজ তার কোনো সাড়া শব্দ নেই। কল্পনা সিফাতের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা। সে উকি দিয়ে দেখল সিফাত তার সামান্য কিছু কাপড় চোপড় একটা পুরনো ব্যাগে গোছাচ্ছে। দৃশ্যটা দেখে কল্পনার বুকটা ছেদ করে উঠল। সে কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? কল্পনা ঘরে ঢুকে বলল, এসব কি হচ্ছে সিফাত? তুমি ব্যাগ বোঝাচ্ছ কেন? সিফাত তার দিকে না তাকিয়ে শান্ত কিন্তু ভাঙা গলায় বললেন, চলে যাচ্ছি ম্যাডাম। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? জানি না, কিন্তু এই বাড়িতে আর থাকব না। কল্পনার রাগ হল, কেন থাকবে না? আমি তোমাকে রাতে বকা দিয়েছি বলে? অন্যায় করলে তো বকা শুনতেই হবে। এবার সিফাত তার দিকে মুখ ফেরাল। তার চোখ দুইটা লাল, মনে হচ্ছে সারা রাত কেঁদেছে। সে বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন ম্যাডাম। এই বাড়িতে আসার পর আমি আপনাদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা পেয়েছি। আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারব না। কিন্তু গত রাতে আমি বুঝতে পেরেছি আপনার মনে আমাকে নিয়ে একটা সন্দেহ ঢুকে গেছে। যেখানে বিশ্বাসী নেই সেখানে থেকে আর কি লাভ? আমি আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না। তার কথাগুলো কল্পনার মনে গিয়ে আঘাত করল। ছেলেদের কণ্ঠে এত অভিমান, এত কষ্ট। কল্পনার মনটা হঠাৎ করেই নরম হয়ে গেল। সে বলল, কেন তুমি চলে যাচ্ছ? আমি তোমাকে রাতে বলেছি যে তুমি তোমার রুমে ঘুমো, শুধু এই কারণে? সিফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না ম্যাডাম, কারণটা শুধু এটা নয়। কারণটা হলো আপনার অবিশ্বাস। আমি যদি আপনার নিজের ভাই হতাম, তাহলে কি আপনি আমাকে এভাবে একা ফেলে রাখতেন?
আপনি একবারও আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করেন। তার প্রতিটি কথা কল্পনার বিবেককে দর্শন করছিল। সে বুঝতে পারছিল কোথাও একটা বড় ভুল হচ্ছে। হয়তো সে ছেলেটাকে সত্যিই ভুল বুঝেছে। সিফাত তার ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম ম্যাডাম, সেই কথাটা আজ বলে যাই। কল্পনা অধীর আগ্রহে বলল, কি কথা সিফাত? দরজার কাছে দাঁড়িয়ে কল্পনার চোখের দিকে সরাসরি তাকা। তার দৃষ্টিতে ছিল গভীর বিষণ্ণতা আর সততা। সে বলতে শুরু করল, আপনি জানেন ম্যাডাম। সিফাত বলতে লাগল, ম্যাডাম, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যায়। ঠিক তার 1 বছর পর বাবাও চলে যায়। আমি মা বাবার ভালোবাসা কি তা বোঝার সুযোগই পাইনি। চাচার বাড়িতে থেকেছি ঠিকই, কিন্তু এক ফোঁটা স্নেহ পাইনি। এই বাড়িতে আসার পর আপনার আর সাহেবার আচরণে আমি প্রথমবার অনুভব করেছি যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আমি আপনাকে সব সময় আমার নিজের বড় বোনের চোখেই দেখেছি। কথাগুলো বলতে বলতে সিফাতের গলা ধরে আসছিল। সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন আমি রাতে কি স্বপ্ন দেখেছিলাম, তাই না? আমি সেদিন আপনাকে বলতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আমার ভয়টাই সত্যি হল। কলকন্দা স্তব্ধ হয়ে তার কথা শুনছিল। তার বুকের ভেতরটা ধরফট করছিল। সিফাত বলল, প্রথম যেদিন রাতে আমি আপনার দরজায় কনক করেছিলাম, সেদিন আমি স্বপ্নে দেখেছিলাম কয়েকজন মুখোশধারী লোক আমাদের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকছে। তারা সোজা আপনার ঘরের দিকে আসছিল। তারা আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লুট করার চেষ্টা করছে এবং আপনার ঘরের দিকে এগোচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে যায়।